Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. সবার প্রথমে সকলকে জানাই বাংলা নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। এই বছরটি তোমাদের সুন্দর হোক, এক্সাম প্রত্যেকের ভালো হোক। হাতে কিন্তু সময় আর বেশি নেই, 2 মাসেরও কিন্তু কম সময় রয়েছে হাতে। তাই বলবো আর একটুও সময় নষ্ট নয়। আজকে বেঙ্গলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। ডিএলএডে এখান থেকে তোমাদের অনেকগুলি এমসিকিউ কোশ্চেন থাকবে। শুধু তাই নয়, টেট এক্সাম দিতে গেলেও কিন্তু এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বেঙ্গলি চ্যাপ্টার 6 অর্থাৎ 6 অধ্যায়, এখানে রয়েছে ব্যাকরণ। আজকে গুরুত্বপূর্ণ ব্যাকরণগুলি আমরা দেখে নেব। প্রথম কোশ্চেন দেখো, অনু শব্দের অর্থ কি? অনু শব্দের অর্থ হলো পশ্চাৎ। অনুসর্গ এবং উপসর্গ, অর্থাৎ ইংরেজিতে বলা হয় প্রিফিক্স। প্রিফিক্স কি হয়? এটিকে বলা হয় উপসর্গ। উপ মানে পূর্বে যোগ হয়, আগে যোগ হয়, সেটিকে উপসর্গ বলে। আর অনুসর্গ হলো পরে যোগ হয়, যাকে বলা হয় ইংরেজিতে সাফিক্স, SUFFIX। যদি শব্দের আগে যেটি যোগ হয় সেটি হলো উপসর্গ, এবং শব্দের পরে যোগ হলে তাকে বলা হয় অনুসর্গ। তাহলে আনসার বলে দিয়েছি, আনসার হবে অনু বলতে পশ্চাৎ, অর্থাৎ পরে বা পেছনে। দেখো, শিশুরা খেলতে খেলতে পড়া তৈরি করে। এখানে খেলতে খেলতে কোন প্রকারের ক্রিয়া? দেখো, ইংরেজির ক্ষেত্রেও কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্ব অসমাপিকা ক্রিয়া বলে দুটি ভার্ব রয়েছে। এখানেও বাংলাতেও তাই। সমাপিকা ক্রিয়া, যে ক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে কাজ করাটি, সেটি সমাপিকা। যেখানে কাজ সম্পূর্ণ হচ্ছে না সেটি অসমাপিকা ক্রিয়া। দেখো, খেলতে খেলতে, পড়তে পড়তে, যেতে যেতে, এরকম ধরনের ক্রিয়া যখনই দেখবে জানবে সেটি সমাপ্ত হচ্ছে না। খেলতে খেলতে সে কি করেছে? খেলতে খেলতে, কিন্তু সে খেলছে যদি হয় তখন হবে সেটি সমাপিকা ক্রিয়া। সে খেলছে বা সে খেলে, তার খেলা হয়েছে, এগুলি কিন্তু সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হলো খেলতে খেলতে খেলতে, এটি হলো কি? অসমাপিকা ক্রিয়া। যেতে যেতে, এটিও অসমাপিকা ক্রিয়া। পড়তে পড়তে অসমাপিকা ক্রিয়া। দেখতে দেখতে অসমাপিকা ক্রিয়া। এরকম যদি তে বিভক্তি দেওয়া এরকম পরপর দুটি একই শব্দ দেখো, তাহলে জানবে এগুলি অসমাপিকা ক্রিয়া। আর সমাপিকা ক্রিয়াতে কাজটা সম্পন্ন হয়, কাজটি ঘটছে। এবার দেখে নেব পরের কোশ্চেনটি। কৃতজ্ঞ এর বিপরীত শব্দ কি? তোমরা সকলেই জানো, অকৃতজ্ঞ। দেখে নেব কোন পদ্ধতি ব্যাকরণ পাঠের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। কার্যকরী সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো, সেটি হলো আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতিতে কি হয়? আগে উদাহরণ দেওয়া হয়, তারপরে সেই উদাহরণ বিশ্লেষণ করেই শিক্ষার্থীরা সিদ্ধান্তে উপনীত হয়, তাকে বলা হয় আরোহী পদ্ধতি। ব্যাকরণ শেখানোর ক্ষেত্রেও যদি প্রথমে সূত্র মুখস্থ না করিয়ে বাচ্চাদেরকে বাস্তব জগৎ থেকে কোনো উদাহরণ কয়েকটা উদাহরণ তাদের সামনে তুলে ধরা হয়, তারপরে সেই উদাহরণ বিশ্লেষণ করে তাদেরকে সূত্রটিতে সিদ্ধান্তে উপনীত হতে বলা হয়, তাহলে সেটি তারা ভালোভাবে শিখতে পারে। তাই ব্যাকরণ শেখার শ্রেষ্ঠ পদ্ধতি হলো আরোহী পদ্ধতি। আর মনে রাখবে, অবরোহী পদ্ধতিকে বলা হয় সূত্র পদ্ধতি। এই অবরোহী পদ্ধতিতে আগে সূত্র বলা হয়,
তারপরে উদাহরণ দেওয়া হয়। আর আরোহী পদ্ধতিতে আগে উদাহরণ তারপরে সূত্র। দুটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অবরোহী ও আরোহী। হাতের পাঁচ কথাটির অর্থ কি? হাতের পাঁচ এটি একটি বাগধারা, এর অর্থ হলো শেষ সম্বল। ঝাল ঝোল এটি কি জাতীয় শব্দ? ঝাল ঝোল এটি কিন্তু দেশি শব্দ, আমাদের দেশীয় শব্দ। অগ্নি এর সমার্থক শব্দ হলো কৃষাণু। দেখে নেব পরের কোশ্চেন। সমাপিকা ক্রিয়া কোনটি এর মধ্যে? বই পড়তে পড়তে, বলেছি পড়তে পড়তে তে বিভক্তি দিয়ে একই শব্দের রিপিটেশন যদি একই ভার্বের থাকে, জানবে সেটি অসমাপিকা ক্রিয়া। পড়িয়া, পড়িয়া, খাইয়া, যাইয়া এগুলিও কিন্তু অসমাপিকা ক্রিয়া। এই যে বই পড়া, এটি হলো সমাপিকা ক্রিয়া। এবার তদ্ভব শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায়। তদ্ভব শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় চলিত ভাষায়। আর তৎসম শব্দের বহুল প্রয়োগ লক্ষ্য করা যায় সাধু ভাষায়। তদ্ভব যদি দেয় তাহলে হবে কি? চলিত। তদ্ভব শব্দের প্রয়োগ সব থেকে বেশি হয় চলিত ভাষায়, খুব ইম্পর্টেন্ট। ট বর্গের তৃতীয় বর্গ কি? ট, ঠ, ড, তাহলে হবে সঠিক আনসার ড। নিচের কোনটি মহাপ্রাণ? মহাপ্রাণ কি? যেটা উচ্চারণ করতে দীর্ঘ শ্বাস নেওয়া লাগে সেটি হলো মহাপ্রাণ, আর যেটির উচ্চারণে শ্বাস কম লাগে সেটিকে বলা হয় অল্প প্রাণ। ক, গ এগুলি হলো অল্প প্রাণ বর্ণ। আর ঘ দীর্ঘ শ্বাস নিতে হচ্ছে, সেটি হলো মহাপ্রাণ বর্ণ। শিশুরা খেলার ছলে পড়তে ভালোবাসে। এখানে খেলার ছলে এটি কোন প্রকার ক্রিয়া? বলে দিয়েছি এইটুকু কোন প্রকার ক্রিয়া সেটি নির্ণয় করতে। এটি কিন্তু সম্পূর্ণ হলো না। শিশুরা খেলার ছলে, বিষয়টা কি সম্পূর্ণ হলো? যদি সম্পূর্ণ না হয় তাহলে হবে অসমাপিকা ক্রিয়া। এই যে এখানে দাগ দেওয়া আছে, এই দাগ দেওয়া অংশটি কোন ধরনের ক্রিয়া সেটি কিন্তু জানতে চেয়েছে। এবার যদি বলে দেয় শিশুরা খেলার ছলে পড়তে ভালোবাসে, পুরোটুকু কোন ধরনের ক্রিয়া, তখন কিন্তু সেটি সমাপিকা ক্রিয়া হবে। যদি এই খেলার ছলের নিচে দাগ দেওয়া থাকে তাহলে হবে অসমাপিকা। দেখা হলো পরীক্ষায় ঘুরিয়ে দিল, খেলার ছলের নিচে দাগ দেওয়া নেই, লেখা আছে শিশুরা খেলার ছলে পড়তে ভালোবাসে, তাহলে তখন সেটি কিন্তু সমাপিকা ক্রিয়া হয়ে যাবে। আর শুধু খেলার ছলের নিচে দাগ দিয়ে আছে, এটি কিন্তু কিসের উদাহরণ? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ। কিসের উদাহরণ? অসমাপিকা ক্রিয়ার উদাহরণ হলো খেলার ছলে। দেখো, শিশুরা আনন্দ করছে, এটি কি প্রকারের ক্রিয়া? শিশুরা আনন্দ করছে অর্থাৎ কাজ হচ্ছে, কাজ যখন হবে তখন সেটা কি হবে? সেটি হবে সমাপিকা ক্রিয়া। সেটি হবে সমাপিকা, লেখা আছে সমাপিকা ক্রিয়া। তাহলে শিশুরা আনন্দ করছে, এটি তাদের কাজ হচ্ছে, কাজ যখনই হবে সেটি সমাপিকা ক্রিয়া হবে। দেখো পরের কোশ্চেন। চ বর্গের তৃতীয় বর্গ কি? চ, ছ বর্গীয় জ, তাহলে সঠিক আনসার হলো অপশান বি। পরের কোশ্চেন দেখে নেব। বাংলার প্রচলিত বর্ণমালায় স্বরবর্ণের সংখ্যা কত? স্বরবর্ণের সংখ্যা কিন্তু ধরা হচ্ছে 11টি। কৃষ্ণ কোন জাতীয় শব্দ? কৃষ্ণ কিন্তু একটি তৎসম শব্দ, অর্থাৎ যা সংস্কৃত শব্দ। গোপাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে না, এটি কিন্তু সমাপিকা ক্রিয়ার উদাহরণ। প বর্গের
চতুর্থ বর্ণের নাম কি? প, ফ, ব, ভ। তাহলে অপশান সি। দেখে নেব পরের কোশ্চেন। রাখাল বিদ্যালয়ে যাওয়ার পথে খেলা করে। এটাও কিন্তু কাজ কমপ্লিট হলো, তাই এটি সমাপিকা ক্রিয়া। তৎসম শব্দের বহুল ব্যবহার লক্ষ্য করা যায় কোন ভাষায়? সেটি হলো সাধু ভাষায়। আর যখনই দেখবে তদ্ভব শব্দের কথা, তখনই জানবে সেটি চলিত ভাষায়। বর্তমান বাংলা ভাষায় ব্যবহৃত ব্যঞ্জন বর্ণের সংখ্যা ধরা হচ্ছে 39। বাংলা বর্ণমালায় যৌগিক স্বরের সংখ্যা কটি? যৌগিক স্বর দিতে পারে বা যৌগিক স্বরধ্বনিও বলতে পারে। সংখ্যা হলো 2টি স্বরবর্ণ আছে, যার মধ্যে ধ্বনি হলো যৌগিক। সেটি কি? এই যে ঔ আর হলো ওই, এর মধ্যে কিন্তু এরা কিন্তু যৌগিক স্বরধ্বনি, তাই হলো 2টি। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে। মা কিন্তু নিজে দেখছে না, দেখছে কে চাঁদটা? শিশু। মা দেখানোর কাজ করছে। এই জাতীয় ক্রিয়াকে বলা হয় প্রযোজক ক্রিয়া, যখন নিজে না করে অন্যকে দিয়ে কোনো কিছু করানো হয়। আমি আমার ভাইকে দিয়ে সাইকেল পরিষ্কার করাই। এটিও হলো প্রযোজক ক্রিয়া। আমি সাইকেল পরিষ্কার করি না, ভাইকে দিয়ে করাই। এই ধরনের ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। কয় মূর্ধন্য ষ ক্ষয়, এর যদি বর্ণ বিশ্লেষণ করা যায় তাহলে কি হবে? ক এবং মূর্ধন্য ষ মিলেই কিন্তু কয় মূর্ধন্য ষ এই শব্দটি তৈরি হয়েছে। এবার হলো পদ। পদ কয় প্রকার? পদ কয় প্রকার বলো তো? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয় ও ক্রিয়া। তাহলে কয় প্রকার হলো? 5 প্রকার পদ। সৈন্যদল, এটি কোন জাতীয় বিশেষ্য? এটি হলো সমষ্টিবাচক বিশেষ্য। ক্রিয়ার কালকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা ইংরেজিতেও জানি টেন্স হলো ক্রিয়ার কাল। ক ভাগে ভাগ করতে পারি? বর্তমান, অতীত আর ভবিষ্যৎ, অর্থাৎ 3 ভাগে ভাগ করা যায়। সে ছবি আঁকতে ভালোবাসে। এখানে সে এই পদটি কোন ধরনের পদ? আমরা জানি সে মানে ইংরেজিতে কি? হি, তারপরে শি, এগুলিকে কি বলা হয়? নাউন বলে ইংরেজিতে। নাউন হলো বিশেষ্য, তাহলে বিশেষ্য হচ্ছে না। বিশেষণ হলো অ্যাডজেক্টিভ, তাহলে এটিও হচ্ছে না। এটি হবে প্রোনাউন, হলো সর্বনাম বাংলায়। হি, সে হলো সর্বনাম। কারুর পরিবর্তে যদি বলা হতো রাম বা রানা বা রোহিত, তাহলে হয়ে যেত বিশেষ্য। যখনই সে থাকবে তখন হয়ে যাবে সর্বনাম। আজকের শেষ কোশ্চেন। ব্যাকরণ শব্দের আক্ষরিক অর্থ কি? বিশেষ রূপে আলোচনা করা, নাকি সম্যক রূপে বিশ্লেষণ করা, নাকি বিশেষ ও সাম্যক রূপে বিশ্লেষণ করা? সঠিক আনসার হলো অপশান সি, বিশেষ ও সম্যক রূপে বিশ্লেষণ করা। আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস ডিএলএড এবং টেট এক্সামের জন্য। পুরো ক্লাসটি মন দিয়ে করো, তাহলে এই চ্যাপ্টার থেকে আসা কোশ্চেনগুলির সঠিক আনসার তোমরা এক্সামে দিয়ে আসতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরে।